আজ আপনাকে এমন এক অজানা ঘটনার সাথে পরিচয় করিয়ে দেব যার নিদর্শন আপনি কোনো ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না। এমনকি আমার বংশের কিছু সদস্য ছাড়া এই ব্যাপারে তেমন কেউই আসলে জানে না। যারাও টুকটাক জানে এই ব্যাপারে অনেক রংচং মেশানো হয়েছে, তবে মূল রহস্যটা কি বা কোথায় হয়েছিল, কি হয়েছিল, এটা কেউ বলতে পারবে না। একথা বলে ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে গিয়ে আরেকটি কাঠের আলমারির ভেতরে একটি লকার খুললেন এবং সেখান থেকে একটি কাঠের বক্স বের করে আনলেন। এরপরে বক্সটি নিয়ে আমার সামনে টেবিলে বসলেন এবং খুবই সন্তর্পণে বক্সটি খুলে একটি লাল মখমলে মোড়ানো কিছু একটা জিনিস বের করে আমার সামনে রাখলেন। মখমলের কাপড়টি সরানোর পর আমি দেখলাম এটা বহু পুরনো একটি চামড়ার বই। বই বলাটা ভুল, এটি একটি ডায়েরি। ডায়েরির বিভিন্ন পাতায় সাল, তারিখ এগুলো দিয়ে বিভিন্ন বিষয় লেখা হয়েছে। বোঝাই যাচ্ছে যখন এই ডায়েরিটি লিখতে কেউ বসতেন তখনই ওই দিনের তারিখ, সাল সেটা লেখা থাকতো। বিশেষ করে ইংরেজি সালটা লেখা থাকতো। উনি এই ডায়েরিটা আমাকে দেখালেন এবং জানালেন যে বছর 25 আগে এই ঘরটি পুনঃসংস্কার করার সময় উনি এই ডায়েরিটা পেয়েছিলেন। কৌতূহলবশত উনি এই ডায়েরিটা পড়ে ফেলেছিলেন এবং সেটা পড়ার পর উনি চাঞ্চল্যকর একটি ঘটনার ব্যাপারে জানতে পেরেছিলেন। ভদ্রলোক আমাকে জানালেন যে ওনার যে পূর্বপুরুষ রাজা, উনি নিজ হাতে এই ডায়েরিতে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে গিয়েছেন। শুধু যে এই ঘটনায় লেখা ছিল তা না, অন্যান্য দৈনন্দিন কিছু বিষয় লেখা ছিল, তার মধ্যে এই ঘটনাটা বেশ উল্লেখযোগ্য। ভদ্রলোক ডায়েরিটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পড়ার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। আমি বললাম, বেশ তো, বলুন না। ভদ্রলোক বললেন, এই যে ঘরের মধ্যে এত জন্তু জানোয়ারের সব পুতুলগুলো দেখছেন, এগুলো সবই রাজা নিজের হাতে শিকার করেছিলেন। ওনার মতো দক্ষ ও সাহসী শিকারী হয়তো ওই সময় আর কেউ ছিল না। ছিল কিনা এটাও আসলে জানা যায় না। কথিত আছে উনি পরপর 4 দিনে নাকি 13টা বাঘ মেরেছিলেন। আর ওই যে দেয়ালে 2 নলা বিশিষ্ট বিদেশি যে রাইফেলটা রাখা আছে, ওইটা দিয়েই তিনি শিকার করতেন। এই বন্দুকের বর্ণনাও আপনি এই ডায়েরিতে পাবেন। আমি দেখলাম এই বিশাল ঘরের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে নিয়ে জংলি মহিষ, চিতাবাঘ, বন্য শূকর, বিশাল জংলি ভাল্লুক, 4 প্রজাতির হরিণ, কোনো কিছু বাদ ছিল না। এরপরে আমি ডায়েরিটা খুলে খুবই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। আমি দেখলাম আবছা দোয়াতের কালিতে সবকিছু শুদ্ধ বাংলায় লেখা হয়েছে। আমার পড়া শেষ হলো। কখন যে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে আমার খেয়ালই নেই। ভদ্রলোকটি পাশের ঘর থেকে 2 কাপ চা নিয়ে আমার পাশে এসে বসলেন এবং বললেন, কি বুঝলেন পড়ে? সবকিছু অবাস্তব লাগছে, তাই না? আমারও প্রথমে তাই লেগেছিল, কিন্তু পরে ভেবে দেখলাম একজন প্রভাবশালী রাজা এইসব অবাস্তব ঘটনা ডায়েরিতে কেন লিখে রাখতে যাবেন? আমি ডায়েরিটা পুরোটা পড়ার পর সেই ভদ্রলোকের সাথে এই নিয়ে বেশ কিছুটা সময় আলোচনা করি এবং আমার বোঝার সুবিধার জন্য উনি নিজে আরও 2 বার আমায় সেই ঘটনাটি পুরো বর্ণনা করেন নিজের মতো করে। একবার নিজে পড়লাম এবং 2 বার ওনার মুখে পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটির বিষয়বস্তু শোনার পর এই ঘটনাটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে সাজাতে সক্ষম হয়েছি। একটা কথা না বললেই নয়, ডায়েরির লেখা থেকে যতটুকু জানা যায়, পলাশির যুদ্ধের সাফল্যের পর লর্ড ক্লাইভ খুশি হয়ে রাজাকে ব্রিটিশ সরকারের অধীনে খুবই প্রভাবশালী একজন আমলা পদে নিযুক্ত করেন। রাজার অর্থবিত্তের অভাব তো কখনোই ছিল না, এবার সরকারি সব রকম সুবিধা তার কুক্ষিগত হয়ে গেল। আমি দেখলাম ডায়েরিতে লেখার তারিখ দেওয়া ছিল 24শে জানুয়ারি 1766, কিন্তু বর্ণনা পড়ে যতটুকু বুঝেছি ঘটনাটি শুরু হয়েছিল ওই সময় থেকে আরো 7 মাস আগে। অনুমান করছি হয়তো ঘটনাটি 1765 সালের মাঝামাঝি কোনো সময় হয়েছে বোধ হয়।
এবার চলুন ঘটনাটি শোনা যাক। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় যিনি রাজা ছিলেন তার নামটি শুধু দেব বলে সম্বোধন করছি, কারণ দেবের আগে ওনার যে আসল নাম, এই নামটি বললে সকলেই বুঝে যাবেন। যেহেতু তার পরিবার থেকে এই বিষয়টি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, এই জন্য আমরা শুধু দেব শব্দটি উল্লেখ করব। লিসেনারদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা এই ঘটনাটি শোনার পর, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা যদি জেনে থাকেন, আবারও বিশেষভাবে অনুরোধ করছি, কেউই কমেন্ট সেকশনে তার আসল নামটা বলবেন না। আবারও বলছি, তার পরিবার থেকে এটা প্রকাশ না করার শর্তেই এই ঘটনাটি শেয়ার করার অনুমতি পাওয়া গিয়েছে। এবার চলুন আসল ঘটনায় ঢুকে যাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছে তখন ভারতবর্ষে। ব্রিটিশ সরকার আইন শৃঙ্খলায় নতুন নতুন পরিবর্তন আনছে। ঠিক সেই রকম এক সময়ে তৎকালীন রাজা দেব ব্রিটিশ সরকারের ভূমি রাজস্ব দপ্তরের একজন আমলা পদে চাকরি শুরু করেছেন। অর্থাৎ ওই দপ্তরে উনি একমাত্র প্রধান, আর ওনার অধীনে সব খাজাঞ্চি, দেওয়ান, জমিদার এবং বিভিন্ন সমস্ত প্রভাবশালী ব্যক্তি, যাদের মাধ্যমে ব্রিটিশ সরকার বিভিন্ন এলাকাগুলো নিয়ন্ত্রণ করতেন। ওই সময়ে তিনি কলকাতা শহরে চাকরি করতেন এবং ওনার জন্য বরাদ্দ ছিল সুবিশাল একটি বাংলো, জুড়ি গাড়ি বা ঘোড়ার গাড়ি, দৌলতখানা, আরো কত কি। তৎকালীন সরকার থেকে বিশেষ কিছু উচ্চপদস্থ পদাধিকারী ব্যক্তিদের এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হতো। রাজা দেব ব্রিটিশ সরকারের জন্য কাজ করলেও দেশের মানুষের প্রতি ওনার আসলে নিষ্ঠুরতা কাজ করতো না। উনি নিজের ক্ষমতা অনুযায়ী যতটুকু পারতেন গরিব অসহায় মানুষদের সাহায্য করতেন। আর ওনার এই স্বভাবসুলভ আচরণ এবং উদার মানসিকতার জন্য অনেক মানুষই তাকে ভক্তি শ্রদ্ধা করতেন। ওনার বাংলোতে একজন উপজাতি ছেলে কাজ করত, যার নাম ছিল সুপল। এই সুপলের পরিবার খুবই গরিব ছিল। সে মূলত এই রাজার ঘোড়াগুলি দেখাশোনা পরিচর্যা করত। এই ছেলেটিও ওনাকে খুব সম্মান করত, কারণ পূর্বে উনি এই ছেলেটিকে তার পরিবারের বিপদের সময় কিছু অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। রাজা ঘুরতে খুবই পছন্দ করতেন এবং ওনার শিকারের নেশা ছিল চরম। আসলে এটা ওনার একটা শখের মতো ছিল। দেখা যেত উনি কোথাও ঘুরতে গেলে সেখানে শিকার করতে বেরিয়ে পড়তেন। ওই সময় তো বন জঙ্গল অনেক ছিল, বিভিন্ন পশুও ঘুরে বেড়াতো। এখনকার মতো তো এরকম ছিল না সে সময়ের পরিবেশ। উনি বন্য পশু শিকার করে সেগুলো ছাল ছাড়িয়ে সেই ছালের মধ্যে বিভিন্ন জিনিস ভরে ওটাকে দিয়ে পুতুল তৈরি করে সেটা অট্টালিকায় সাজিয়ে রাখতেন। এটা তার এক প্রকার শখের নিদর্শন ছিল বটে, আবার আভিজাত্যের প্রতীকও বলা যেতে পারে। কারণ ওই সময় যারা শিকার করতেন তারা সেই প্রাণীর চামড়া ছাড়িয়ে ওটা দিয়ে পুতুল তৈরি করে রেখে দিতেন একটা বিশেষ প্রক্রিয়ায়, যা আজও বিভিন্ন মিউজিয়ামে দেখা যায় এই পদ্ধতি অবলম্বন করতে। রাজার একটা নিজস্ব বিদেশি রিভলভার ছিল, যেটা দিয়ে ছররা গুলি বের হতো। সেটা দিয়ে 6টা গুলি করা যেত এবং একটা দোনালা রাইফেলও ছিল। উনি শিকারে গেলে ওটা ওনার সাথেই নিয়ে যেতেন। একবার কি হয়, উনি নিজের বাংলোর এক পাশে ঘোড়ার যে আস্তাবল ছিল সেখানে যখন উনি গিয়েছেন, তো সেখান দিয়ে যাওয়ার সময় নায়েব মশাইয়ের সাথে কথা বলতে বলতেই আস্তাবলের দিকে ওনার নজর যায়। উনি তাকিয়ে দেখলেন সুপল নামের ছেলেটি সেখানে নেই। ছেলেটিকে সবসময় উনি ওখানেই দেখতেন। উনি তাকিয়ে দেখেন যে ওখানে অন্য একটি ছেলে কাজ করছে। সুপলকে না দেখে ওনার মনের মধ্যে কৌতূহল জায়গাটাই স্বাভাবিক। সবসময় একটা ছেলেকে একই জায়গায় দেখেছেন, আর ছেলেটাও খুব ভালো, হঠাৎ করে সে কোথায় গেল? রাজা নায়েবকে জিজ্ঞেস করলেন যে, নায়েব মশাই, সুপল ছেলেটি কোথায়, আর তার জায়গায় এই ছেলেটি এখানে কাজ করছে কেন? আপনার কি সুপলকে আবার চাকরি থেকে বের করে দিয়েছেন নাকি? কাজটি তো ভালো করেননি। নায়েব মশাই উত্তর দিলেন যে, না রাজা মশাই, বিষয়টা আসলে ওরকম না। বেশ কিছুদিন আগে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওর গ্রাম থেকে একজন মানুষ এসে খবর দেয় যে তার বাড়িতে একটা সমস্যা হয়েছে, দ্রুত
তাকে গ্রামে ফিরে যেতে হবে। তাই সুপল আমার কাছে ছুটি চাইতে এসেছিল, ওকে ছুটি দিয়েছি, তাড়াতাড়ি হয়তোবা ফেরত আসবে। ওর বাড়ি তো পাহাড়ি এলাকায়, এখান থেকে যেতেও প্রায় 4-5 দিন সময় লাগে, আসতেও 4-5 দিন সময় লাগবে। তাই আশা করছি যে সপ্তাহখানেকের মধ্যেও চলে আসবে। রাজাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অন্য ছেলেটি ছুটে এসে হাত জোর করে ওনাকে জিজ্ঞেস করেন যে, হুজুর আপনি কি বেরোবেন? আমি কি ঘোড়ার গাড়ি রেডি করব? রাজা বললেন, না, এখন সেটার প্রয়োজন নেই। আচ্ছা, তুমি কি জানো সুপলের বাড়িতে কি সমস্যা হয়েছে? ওই ছেলেটি উত্তর দিল, না হুজুর, তবে কিছুদিন আগে রাতে আস্তাবলের পাশ দিয়ে যাওয়ার সময় সুপল এবং তার গ্রামের যে ছেলেটি, ওই ছেলেটি এসেছিল সুপলকে খবর দেওয়ার জন্য, ছিল রাতের বেলা। তখন তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল তার কিছুটা আমি শুনতে পেয়েছিলাম। তারা বাঘ মারা নিয়ে কি সব যেন কথা বলছিল। বাঘ মারার কথা শুনেই রাজার মনে এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হলো, কারণ উনি তো বাঘ শিকারে বেশ পারদর্শী। তখন উনি নায়েব মশাইকে বললেন, সেই সুপল ছেলেটি ফিরে এলে আমাকে যেন অবশ্যই খবর দেওয়া হয়। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। রাজা মশাইও এই বিষয়টা অনেকটাই ভুলতে বসেছেন। একদিন রাজা তার নিজের ঘরে বসে বই পড়ছিলেন। হঠাৎ তিনি দেখলেন সেই নায়েব মশাই ঘরে এসেছেন এবং জানালেন যে সেই সুপল ছেলেটি ফেরত এসেছে। একথা বলার পর সুপলের বিষয়টি রাজার মনে পড়ে যায়। রাজা নায়েবকে আদেশ দিলেন যে এখন ওর সাথে কথা বলবো না, আগামীকাল দুপুরবেলা ওকে আমার কাছে পাঠিয়ে দিও, তখন আমি ওর সাথে কথা বলবো, এখন আমার একটু কাজ আছে। পরের দিন সেই সুপল নামের ছেলেটিকে নায়েব মশাই তার সাথে করে নিয়ে এলেন রাজার কাছে। রাজা দেখলেন এই সুপল ছেলেটি কেমন যেন ঝিমিয়ে গিয়ে 2 হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারায় কেমন যেন একটা হতাশা ও চিন্তার ছাপ স্পষ্ট প্রকাশ পাচ্ছে। রাজা ছেলেটিকে জিজ্ঞেস করলেন, আমি জানতে পেরেছি তুমি নিজের গ্রামে গিয়েছিলে এবং তোমার পরিবারে নাকি কোনো সমস্যা হয়েছে। তুমি যদি কোনো রকম সংকোচ বোধ না করো তাহলে আমি শুনতে চাই যে কি সমস্যার কারণে তুমি এতদিন ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলে, ব্যাপারটা কি? আর বাঘ সংক্রান্ত একটা বিষয় আমি শুনেছিলাম, এই ব্যাপারটাই কি? এটাই আমার কৌতূহলের বিষয়। তখন সুপল ছেলেটি বলতে শুরু করলো, হুজুর, সমস্যা শুধু আমার পরিবারে হয়নি, বরং আমার পুরো গ্রামেই হয়েছে। কিছুদিন পূর্বে আমার গ্রামের একজন পরিচিত মানুষ হঠাৎ এখানে এসে আমাকে খবর দেয় যে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অল্প কিছুদিন আগে আমার বাবা নাকি পাহাড়ের উপর জংলি মধু আনতে গিয়েছিল, তারপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। গ্রামের পুরুষ মানুষেরা দলবদ্ধভাবে অনেক খোঁজাখুঁজি করেছিল, কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। দিনের আলোয় সে একেবারেই যেন নাই হয়ে যায়। গ্রামে ফিরে গিয়ে আমি নিজেও অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের মানুষেরা আমায় জানায় যে আমার বাবাকে নাকি আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি জীবিত নেই। শুধু আমার বাবাই নয়, এখন পর্যন্ত প্রায় 7 জন মানুষ এবং বেশ কিছু গবাদি পশু গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। তারা যে কোথায় চলে গিয়েছে কেউ কিছু বলতে পারে না। তাদের মৃতদেহের কোনো অংশও কোথাও পাওয়া যায় না। আমি গ্রামের মানুষের কাছে প্রশ্ন করলাম যে তারা কি করে এতটা নিশ্চিত হলো যে এই মানুষগুলো জীবিত নেই বা আমার বাবা জীবিত নেই। তখন গ্রামের মানুষ এক এক করে কিছু ঘটনা বলতে শুরু করে। তার মধ্যে একটি ঘটনা জানতে পারা যায়। বেশ কিছুদিন আগে আমাদের গ্রামে একজন মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তার কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন আকাশে চাঁদের ঝকঝকে আলোয় বাইরের পরিবেশ একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। সে কাজ শেষ করে যখন ঘরের দিকে সবে 2 পা এগিয়েছে, এমন সময় ধূপ 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 একটা শব্দ শুনতে পায়। মনে হচ্ছে বিশাল দেহী কোনো প্রাণী তার বড় বড় ভারী কদম ফেলে দৌড়ে পাহাড়ের ঢাল দিয়ে উপরে উঠে আসছে। সে রীতিমতো ভয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে যে কি আসছে। হঠাৎ
সেই ধূপ ধূপ শব্দটা অনেকটা কাছে এসে যেন থেমে যায়। সেই মানুষটি এদিক ওদিক তাকাচ্ছে দেখার জন্য। হঠাৎ খুব অল্প সময়ের মধ্যে ওনার কয়েক হাত সামনে ধপাস করে বিশাল কি যেন একটা লাফ দিয়ে পড়ল। সেই মানুষটি তো প্রচন্ড ভয় পেয়েছে। উনি এতটা ভয় পেয়েছে যে মাটিতে পড়ে হাত পা দিয়ে ঘষে ঘষে পিছু হটতে শুরু করেছে। পিছনে একটা গাছের সাথে উনি একদম সেটে গিয়ে জুবুথুবু হয়ে দেখছে। এটা বিশাল বড় দেহের কৃষ্ণ বর্ণের একটা বাঘ, যার বড় বড় দুটো চোখ জ্বলজ্বল করছে। সেই চোখ দিয়ে যেন বাইরের আলো বিচ্ছুরিত হচ্ছে। এই কালো বাঘটি একটি ষাঁড়ের দেহ থেকেও প্রায় 2-4 হাত বড়। চাঁদের আলোয় তার বিশাল কালো শরীরটা চকচক করছে। তিনি আরো দেখলেন এই বিশাল কালো বাঘটি মুখে কামড়ে ধরে রেখেছে একটা আস্ত গরুকে। সেই মানুষটি তখন বুঝতে পারে যে এতক্ষণ যে ধূপ ধূপ শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন সেটা এই বাঘেরই পায়ের শব্দ ছিল। সম্ভবত গ্রামের কোনো মানুষের বাড়ি থেকে এই গরুটাকে নিয়ে সে দৌড়ে পালিয়ে আসছিল। হয়তো লোকটি এই রাস্তার মাঝে পড়ে গিয়েছে আর ওই বাঘটিও বুঝতে পেরেছে, তাই লাফ দিয়ে ওই লোকটির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ সেই বিশাল দৈত্যাকার কালো বাঘটি মুখ থেকে মৃত গরুটি ফেলে দিয়ে মুখটা হা করে প্রচন্ড জোরে একটা গর্জন করে। সেই বাঘের গর্জনে চারদিকে যেন কেঁপে উঠল। বাঘটি যখন হা করেছে, উনি দেখেন এই বাঘের মুখ এতটাই বড় হয়ে গিয়েছে যে একবারে যে কোনো মানুষ অথবা ছোটখাটো একটা গরুকে এক নিমেষেই গিলে ফেলতে পারবে। আর এর দাঁতগুলো এতটাই বড় বড় যে কোনো বাঁশ, বিশেষ করে মোটা গাছের আগাও এর কাছে সরু লাগবে। সেই লোকটি এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়েছে যে তার পুরো শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কারণ বাঘের মুখ এত বড় হওয়ার কথা নয়, আর এত বড় বাঘ এটা তো হয়ও না। কিছুক্ষণের মধ্যে ওই লোকটি দেখল যে সেই বাঘটি আরো একটি ভয়ঙ্কর এক গর্জন দিয়ে ওই গরুটিকে কামড়ে ধরে পাহাড়ের উপর দিকে এক লাফ দিল এবং বাতাসে যেন ধোয়ার মতোই মিশে গেল। লোকটি এসব আর সহ্য করতে পারল না, ওই গাছের নিচেই জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যে ওই বাঘের গর্জন কিন্তু গ্রামের অনেকেই শুনেছিল, কিন্তু ভয়ে কেউ বাইরে বেরই হয় নাই। সকালবেলা সেই মানুষটির বাড়ির লোকজনরা গ্রামের অন্যান্য মানুষদেরকে নিয়ে তাকে খুঁজতে বের হয়। সেই গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। শুধু এই নয়, গ্রামের অনেক মানুষই সেই জায়গায় একটি বিশাল বড় বাঘের পায়ের ছাপ দেখে খুবই ভয় পেতে থাকে। এরপর যখন সেই লোকটির জ্ঞান ফেরত আসে, তখন সে রাতের বেলা দেখা পুরো ঘটনাটি সকল মানুষকে বিস্তারিতভাবে বলে এবং সেখানে থাকা অনেকেই বলে যে গতকাল গভীর রাত্রে একটা বাঘের গর্জন শুনে তাদেরও ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু ভয়ে তারা কেউ বাইরে বের হবার সাহসই করে নাই। খোঁজখবর নিয়ে জানা যায় যে সেই গ্রামের একজন মানুষের বাড়ি থেকে গরু নাই হয়ে যায়। ওই রাত্রেই ওই লোকটার গোয়াল থেকে একটা গরু নাই। এই ঘটনার পর থেকে গ্রামের গরু ছাগল ছাড়া মানুষরাও নিখোঁজ হতে শুরু করে। আজ পর্যন্ত তাদের কোনো হদিসই মেলে নাই। গ্রামের মানুষদের দৃঢ় বিশ্বাস এই দৈত্যাকার মায়াবী কালো বাঘই মানুষকে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা বাঘ ধরার জন্য ঢাক ঢোল বাজিয়ে দিনের আলোয় পাহাড়ের আনাচে কানাচে চষে বেরিয়েছে, কিন্তু সেই কালো বাঘের কোনো দেখাই পায়নি। কিন্তু কিছু কিছু জায়গায় বড় বড় বাঘের পায়ের ছাপ ঠিকই খুঁজে পেয়েছিল। এভাবে একবার নয়, বহুবার গ্রামবাসীরা অভিযান চালিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কিছু কিছু মানুষ নাকি দিনের বেলায়ও সেই দৈত্যাকার কালো বাঘটিকে জঙ্গলের এক জায়গা থেকে অন্যদিকে যেতে দেখেছে। হঠাৎ চোখের সামনেই নাকি অদৃশ্য হয়ে যায়। এই বাঘ যে কোথা থেকে আসে, কোথায় যে হারিয়ে যায়, কেউ কিছুই বলতে পারে না।
গ্রামের সকল মানুষ এই মায়াবী দৈত্যাকার কালো বাঘের আতঙ্কে কাজকর্ম বাদ দিয়ে দিনের আলোতেও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। ছেলেটি কথাগুলো বলল। রাজা দেব সব কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং মনে মনে কিছুক্ষণ চিন্তা করলেন যে আমি এতদিন যাবৎ অনেক প্রাণী তো শিকার করেছি, বাঘও মেরেছি বটে, কিন্তু এইরকম কালো বাঘ হতে পারে, এত বড় হতে পারে, এটা তো আমার জানা ছিল না। আর আমি এই ধরনের বাঘ আগে কখনো শিকারও করিনি। এই ছেলের বর্ণনা অনুযায়ী সেই বৃহৎ আকার কালো বাঘের শিকার যদি আমি করতে পারি, তাহলে সেই গ্রামের মানুষদের জীবন তো আমি রক্ষা করতেই পারবো, সেই সাথে আমার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় যোগ হবে। রাজা একটি দীর্ঘশ্বাস ছেড়ে সুপলকে জিজ্ঞেস করলেন, তোমার গ্রামের পুঙ্খানুপুঙ্খ ঠিকানাটা বলো, যেদিক দিয়ে আমরা যেতে পারি। সুপল উত্তর দিল, হুজুর, এখান থেকে উত্তর পশ্চিম প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশে রয়েছে আমাদের গ্রামটি। রাজামশাই নায়েব মশাইকে নির্দেশ দিলেন সাহসী বেশ কিছু সিপাহীদের তৈরি হতে, আর আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথেই সেই গ্রামের উদ্দেশ্যে ছদ্মবেশে যাত্রা শুরু করতে হবে। রাজামশাই নায়েব মশাইকে এটাও বলে দিলেন যে একটা কথা মাথায় রেখো, আমরা এই অভিযান খুবই গোপনভাবে করব। যেহেতু আমি সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে আছি, আমার অধীনে বিভিন্ন মানুষ রয়েছে, আমি যদি আমার জায়গা থেকে চলে গিয়েছি, এরকম একটি ভয়ঙ্কর অভিযানে গিয়েছি, এই বিষয়টি জানাজানি হয়ে যায়, তাহলে আমার শত্রুপক্ষ বিভিন্নভাবে আক্রমণ করতে পারে। এই জন্য এই অভিযানের কথা কেউ কোনোভাবেই যেন জানতে না পারে। সবাই জানবে আমি সরকারের কোনো গুরুত্বপূর্ণ কাজেই বাইরে বেরিয়েছি। আর সুপল, তুমি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী রাজা পরের দিন যাত্রা শুরু করলেন সেই গ্রামের দিকে। অনেক পথ অতিক্রম করে 5 দিনের মাথায় রাজা সেই গ্রামে পৌঁছলেন। তখন কিন্তু যে রাস্তাগুলো ছিল, এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া সম্ভব ছিল না বলেই এই এতটা পথ পায়ে হেঁটেই যেতে হয়েছে। সাথে খাবার দাবার তো ছিলই, তাঁবু তৈরি করার বিভিন্ন সরঞ্জামাদি ছিল, যার কারণে আস্তে আস্তে যেতে হয়েছে বলে সময়টা একটু বেশি লেগেছে। তখন বিকেল গড়িয়ে অন্ধকার হওয়া শুরু হয়েছে সবে। পাহাড়ের সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে। রাজামশাই দেখলেন গ্রামে কোনো সারা শব্দ নেই, চারদিকে নিস্তব্ধ, সব ঘরবাড়ির দরজা জানালাও বন্ধ। গ্রামে মানুষের বসবাস থাকলে একটা অন্যরকম পরিবেশ বিরাজ করে, কিন্তু রাজার মনে হচ্ছে এই গ্রামে কোনো প্রাণী নেই। তখন রাজা সেই সুপল ছেলেটিকে এবং সিপাহীদের আদেশ দিলেন যে গ্রামবাসীদের খবর দিতে, তারা যে এখানে এসেছে, গ্রামবাসী যেন তাদেরকে সাহায্য করে। কিছু সময় পর দেখা গেল সেই ঘরবাড়িগুলো থেকে এক এক করে লোকজন ভয়ে ভয়ে সেখানে এসে উপস্থিত হলো এবং রাজার সাথে বেশ কিছুক্ষণ কথাও বলল। রাজা যতদিন না সেই বাঘকে মারতে পারছেন ততদিন এই জায়গা ছেড়ে যাবেন না বলে গ্রামবাসীদের আশ্বাস দিলেন এবং নিশ্চিন্ত মনে থাকতে বললেন। এরপর রাজার ভৃত্যরা সেখানে রাতে রাজার থাকার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। রাত যখন গভীর, রাজার কোনোভাবেই ঘুম আসছে না, কিভাবে সেই কালো বাঘকে মারবেন এইসব ব্যাপারে তিনি শুয়ে শুয়ে চিন্তা করছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন বাঘের গর্জন, আর শব্দটা কিন্তু খুব একটা দূর থেকে আসছে না। তিনি বুঝতে পারলেন সেই বাঘ কিন্তু তার আশেপাশেই আছে। তিনি তার বিদেশি রাইফেলটা শক্ত করে ধরে উঠে বাইরে বেরোতে যাবেন, এমন সময় একটা কথা তার মাথায় এলো যে এই জায়গাটাতে উনি একদম নতুন এসেছেন। এই জায়গা যারা চেনে এমন লোক এই মুহূর্তে তার সাথে নাই, আর উনি নিজেও এই জায়গা কোনোভাবেই ভালো করে চেনা তো দূরের কথা, ন্যূনতম ধারণা এই জায়গা সম্পর্কে তার নাই। বাঘ কোথা দিয়ে চলাচল করে এটা তো তাকে আগে জানতে হবে। তিনি এইভাবে চুপচাপ আবার শুয়ে পড়লেন। রাজা খুব ভালোভাবেই জানতেন যে বাঘ খুবই চালাক প্রাণী, খুব সহজে বাঘ কিন্তু মানুষের কাছে ধরা দেয় না। মানুষ বাঘ শিকার করে এটা সত্য, কিন্তু
মানুষের শিকারের পদ্ধতি বাঘরাও বুঝতে পারে। যখন বুঝতে পারে তখন বাঘ আরো চালাক হয়ে যায়। বাঘ বুঝতে পারে মানুষ কখন কি ধরনের পদক্ষেপ নিতে পারে। পরের দিন রাজা তার কয়েকজন সেপাই নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন বাঘ খুঁজতে। ঘুরতে ঘুরতে তিনি এক জায়গায় এসে দেখলেন মাটিতে বিশাল বড় বাঘের পায়ের ছাপ। এটা আসলেই বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপের সাথে তিনি খুব ভালোভাবেই পরিচিত, তবে ব্যাপারটা একটু অন্যরকম। কারণ হলো, সাধারণত বড় আকৃতির যে বাঘগুলো হয়ে থাকে তাদের পায়ের যে ছাপ হয়ে থাকে, এই যে ছাপটা দেখা যাচ্ছে, এটা সাধারণভাবে যে বড় আকৃতির বাঘগুলো সচরাচর দেখা যায় সেই আকৃতির থেকেও কমপক্ষে 6 গুণেরও বেশি বড় হবে। এত বড় পায়ের ছাপ। তিনি পায়ের ছাপ দেখেই বুঝতে পারলেন এই বাঘটা আসলেই কতটা বিশাল। সারাদিন এদিক ওদিক খোঁজার পরও তিনি বাঘের টিকিটার দর্শনও পেলেন না। এদিকে দিন শেষে অন্ধকার ঢেকে যেতে শুরু করে চারদিকে। রাজার থাকার জন্য জঙ্গলের মাঝেই তাঁবু খাটিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করলো সিপাহীরা। খাওয়া দাওয়ার পরে যখন সিপাহীরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন রাজা কিন্তু ঠিকই জেগে রয়েছেন এবং মনে মনে চিন্তা করছেন, এই বাঘ অন্য 8-10টা বাঘের মতো নয়। প্রথমত এর আকার অনেক বিশাল, আর এই বাঘ খুবই ধূর্ত। একে ধরা বা একে শিকার করা মোটেও সহজ কাজ হবে না। ঠিক এমন সময় দূর থেকে সেই বাঘের ডাকের শব্দ রাজার কানে ভেসে এলো। তিনি লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লেন এবং পোশাক পরে তার তলোয়ারটা কোমরে গুজে দোনালা বিদেশি রাইফেলটা কাঁধে নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে গেলেন। বাইরে বেরিয়ে তিনি তড়িঘড়ি করে সিপাহীদের ডাক দিলেন, কিন্তু তার ডাক শুনে কেউ বাইরে এলো না। বেশ কয়েকবার জোরে জোরে ডাকার পরও যখন কেউ আসলো না, তখন রাজা কিছুটা রাগান্বিত হয়ে সিপাহীদের তাঁবুতে ঢুকে গেলেন। সেখানে গিয়ে রাজা খুবই অবাক এবং বেশ ভীতও হলেন। একজন মানুষই নেই সেখানে। রাজার বুকের ভেতরে যেন জোরে একটা ঝটকা খেলেন। রাজা বুঝে গেলেন যে এই বাঘেই হয়তো নিয়ে গিয়েছে তার সব সিপাহীদের। কিন্তু একটা বাঘ এতগুলো মানুষকে কিভাবে নিয়ে গেল? একটা শব্দও হলো না, সিপাহীরা কোনো শব্দও করলো না। এটা কিভাবে সম্ভব? রাজা মনে মনে চিন্তা করলেন, আমার এখন বসে থাকা চলবে না। যে করেই হোক এই বাঘের শিকার আমাকে করতেই হবে। আমার সিপাহীদেরকে সে কোথায় নিয়ে গেল, কি হয়েছে তাদের সাথে, এটা আমাকে জানতেই হবে। তা না হলে এই গ্রামের সকল মানুষ এক সময় এই বাঘের পেটে চলে যাবে। এরপর এই বাঘ আর একটা এলাকা আক্রমণ করবে, সেই এলাকা সাফ করবে, এরপর আর একটা এলাকা আক্রমণ করবে। কারণ কথায় আছে, বাঘ যদি একবার মানুষের রক্ত মাংসের স্বাদ পায়, সে আর হরিণ বা অন্য কোনো প্রাণীর শিকার করে না, সে মানুষের শিকার করতে থাকে। রাজা এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসলেন এবং ঘোড়ার লাগাম টেনে ঘোড়াকে নির্দেশনা দিলেন সেই দিকে যাওয়ার জন্য যেদিক থেকে সেই বাঘের ডাক শুনেছিলেন। ঘোড়া ছিল রাজার খুবই অনুগত। রাজার সব ধরনের কথার সারমর্ম ঘোড়া বুঝতে পারত। ঘোড়া প্রচন্ড জোরে ছোটা শুরু করলো জঙ্গল ভেদ করে। তখন পূর্ণিমা ছিল না, তবুও চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল। রাজা এদিক সেদিক ঘুরে ঘুরে তার সিপাহীদের খুঁজতে লাগলেন। এইবার রাজার ঘোড়াটি একটি জায়গায় এসে হঠাৎ করে থেমে গেল এবং ছটফট করতে শুরু করলো। দেখা যাচ্ছে ঘোড়াটি অস্বাভাবিক আচরণ করছে এবং বারবার মাটিতে পা ঠুকছে আর ডাকাডাকি করছে। ঘোড়ার এই আচরণ কিন্তু রাজার পরিচিত। রাজা বুঝতে পারলেন তার ঘোড়াটি হয়তো কোনো কিছু দেখেছে অথবা বুঝতে পেরে খুবই ভয় পেয়েছে। রাজা ঘোড়ার গায়ে হাত বুলিয়ে অনেক চেষ্টা করছেন তাকে শান্ত করার জন্য, কিন্তু ঘোড়া কিছুতেই শান্ত হয় না। ঠিক এমন সময় রাজা হঠাৎ করেই বাঘের ঘর 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 শব্দ শুনতে পেলেন। রাজা সামনের দিকে মাথা তুলে তাকিয়ে দেখলেন
তার থেকে কিছুটা দূরে একটা টিলার উপরে প্রায় 16 ফুটেরও বেশি উচ্চতার বিশাল দৈত্যাকার একটা কালো বাঘ দাঁড়িয়ে আছে। মুখের মোটা মোটা সুচালু দাঁতগুলো খিচিয়ে প্রচন্ড রাগে ঘর 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 শব্দ করছে। রাতের অন্ধকারে ওটার জ্বলন্ত বড় চোখ দুটো থেকে মনে হচ্ছে অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে। চাঁদের আলোয় কি বিভৎস দেখাচ্ছে ওটাকে। স্বয়ং যেন এক ভয়ঙ্কর রাক্ষস দাঁড়িয়ে আছে সামনে। রাজা মনে মনে বেশ ভয় পেলেন, কারণ এর আগেও উনি রাতের বেলা বহুবার বাঘ শিকার করেছিলেন, কিন্তু এই ধরনের হিংস্র এবং বিশালাকার বাঘের সম্মুখীন উনি কখনোই হন নাই। অন্যান্যবার তার সাথে লোক ছিল, এবার উনি একা। রাজা একটু ভয় পেলেও নিজের উপর নিয়ন্ত্রণ কিন্তু হারালেন না। তিনি সাহস করে আস্তে আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাঁধের থেকে সেই বিদেশি রাইফেলটা নামিয়ে সেই বাঘের দিকে সোজা তাক করে ট্রিগারে আঙ্গুল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ পাশে থাকা ঘোড়াটা ছটফট করতে করতে ছুটে পালিয়ে গেল জঙ্গলের একদিকে। আর ঠিক সেই সময় রাজা দেখলেন সেই ভয়ঙ্কর কালো বাঘটি মুখটা হা করে টিলা থেকে এক লাফ দিল তার দিকে। রাজা এক মুহূর্ত দেরি না করে সোজা গুলি চালিয়ে বসলেন। প্রচন্ড শব্দ করে আগুনের ফুলকি বেরিয়ে সেই গুলি যেন বাঘকে ভেদ করে চলে গেল, এবং তিনি দেখলেন সেই কালো বাঘ কেমন যেন বাতাসে ধোঁয়ার সাথে মিশে গেল। রাজা নিজের চোখে বিশ্বাসই করতে পারলেন না যে এটা কিভাবে সম্ভব। রাজা আশ্চর্য হয়ে মাটিতে বসে পড়লেন এবং নিজে মনে মনে চিন্তা করছেন, আসলেই তো এই বাঘ তো মায়াবী। গুলি ওর উপর কাজ করলো না, আমি কিভাবে এই বাঘকে মারব? রাজা হতাশ হয়ে উঠে পড়লেন, কিন্তু সাহস হারালেন না। তিনি ঘোড়াকে খোঁজার জন্য জঙ্গলের দিকে হাঁটা শুরু করলেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি দেখলেন ঘোড়াটি একটি গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা ঘোড়ার কাছে গেলেন এবং ঘাড়ে গলায় হাত বুলিয়ে ঘোড়াকে আদর করলেন। এরপরে ঘোড়া নিয়ে তিনি জঙ্গলের সেই জায়গার দিকে রওনা দিলেন যেখানে তিনি তাঁবু খাটিয়ে অবস্থান করছিলেন। তখন প্রায় ভোর হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্যের আলো ছড়িয়ে পড়বে চারদিকে। এমন সময় তিনি সেখানে পৌঁছে ঘোড়াটাকে একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেললেন এবং তিনি তাঁবুর ভেতরে গিয়ে শুয়ে পড়লেন। খুব ক্লান্ত থাকার কারণে রাজার চোখে ঘুম নেমে এলো। এই সময় রাজা ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন অনেক লম্বা একটা কালো অবয়ব, যার দুটো হাত পা আছে বোঝা যাচ্ছে, রাজাকে এক ধরনের গম্ভীর কণ্ঠে বলছে, রাজা, তোর সাহস তো কম নয়, তোর তো এখানে আসার কোনো দরকারই ছিল না, তবুও তুই কেন আসলি? কেন আমার কাজের মধ্যে তুই বাগড়া বাড়াতে আসছিস? আমি তো তোর এলাকায় যাই নাই, তোর প্রাসাদে তো আমি যাই নাই, তোর প্রাসাদের আশেপাশে তো আমি কোনো শিকার করি নাই, তবুও তুই কেন এই এলাকায় আসলি? ওরা আমার খাবার নষ্ট করেছে, ওদের সবাইকে মরতে হবে। আর তুই গত রাতে যে কাজটি করেছিস, তোরও কপালে মরণ আছে, এই বলে দিলাম। রাজা ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসলেন এবং মাথায় হাত দিয়ে স্বপ্নের কথাগুলি চিন্তা করতে থাকেন। সেই অবয়বের বলা একটা কথা রাজার কাছে বারবার খটকা লাগে। তিনি যা যা ঘটনা প্রথম থেকে শুনেছেন সবকিছু মেলানোর চেষ্টা করতে থাকেন। রাজা আপন মনে ভাবছেন যে এখানে নিশ্চয়ই এমন কোনো ঘটনা হয়েছে যেটা তাকে জানানো হয়নি। রাজা দেরি না করে ঘোড়ায় চড়ে চলে গেলেন সেই গ্রামের দিকে। গ্রামে পৌঁছানোর পর তিনি লোকজনের কাছ থেকে আরো তথ্য নিতে শুরু করলেন সেই বাঘের ব্যাপারে, আর তার সিপাহীরাও যে হারিয়ে গিয়েছে এটাও এলাকাবাসীকে জানালেন। রাজা গতরাত্রে নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু গ্রামবাসীদেরকে যখন জানালেন, তখন দেখা গেল রাজার মুখে সব ঘটনা শুনে সেখানকার মানুষরা আরো বেশি ভয় জড়সড় হয়ে গেল, কারণ তার সিপাহীদের সাথে অস্ত্র ছিল। তারা এভাবে হারিয়ে গেল, তাদের কোনো খোঁজ খবরই পাওয়া গেল না, তাহলে এই সাধারণ মানুষদের কি হবে? রাজা সবাইকে অভয় দিয়ে জানালেন যে আজ রাত্রেও সেই মায়াবী বাঘকে মারার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি সেই গ্রামেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে রাত হওয়ার অপেক্ষা করতে থাকেন। ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত শুরু হলো। রাজা তার ধারালো তরবারিটা কোমরে গুজে রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নিলেন। লন্ডন থেকে আনা ছোট একটা বিদেশি লণ্ঠন ও কিছু আগুন জ্বালানোর সামগ্রী ঝুলিয়ে দিলেন ঘোড়ার পিঠে। এরপর তিনি ঘোড়ায় চড়ে বসলেন এবং ঘোড়াকে নির্দেশনা দিলেন খুবই আস্তে আস্তে চলার জন্য। তিনি সাথে কোনো আলো না জ্বালিয়েই এগিয়ে চললেন জঙ্গলের দিকে, কারণ তিনি জানতেন যে আলো নিয়ে বেরোলে তার পক্ষে বিপজ্জনক হতে পারে। রাজা অন্ধকারের মধ্যে দিয়েই চাঁদের আলোয় যতটুকু দেখতে পারছিলেন খুবই সন্তর্পণে চারদিকে নজর রেখে এগিয়ে যাচ্ছিলেন। রাজা ভালোভাবেই জানতেন যে তিনি বাঘকে না দেখলেও বাঘ ঠিকই তাকে দেখতে পাচ্ছে, আর বাঘ শিকার করার সময় এতটাই ধীরে ধীরে শিকারের দিকে এগিয়ে যেতে পারে যে তার পায়ের শব্দ পর্যন্ত শোনা যায় না। আর এই বাঘ তো যেন বাঘ নয়, এই বাঘ তো সাধারণ কোনো বাঘ নয়, এটা এক মায়াবী বাঘ। সুতরাং এই বাঘ তার প্রতিটা কদম নজরদারিতে রেখেছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। রাজা গ্রামকে পিছনে ফেলে জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা পথ অতিক্রম করেও ফেলেছেন, কিন্তু সেই বাঘের দেখা এখনো তিনি পাননি। তিনি মনে মনে ভাবলেন, এইটা যে একা একা অন্ধকারে পথ চলাটা কি ঠিক হচ্ছে? এরকম পরিস্থিতি বাঘ যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে, আর সেই বাঘের যা আকার তাতে রাজাকে এক নিমিষেই গিলিয়ে ফেলবে। রাজা একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলেন, যেখান থেকে বসে উনি চারদিকে নজর রাখতে পারেন। তিনি সামনে একটা ফাঁকা জায়গা দেখলেন। এই জায়গাটা চারদিক থেকে জঙ্গলে বেষ্টিত। ফাঁকা জায়গাটার মাঝখানে একটা খুবই পুরনো বেশ লম্বা মোটা গাছ রয়েছে। রাজা সোজা চলে গেলেন সেই গাছটার কাছে এবং সাথে থাকা ছোট লণ্ঠনটি জ্বালালেন। বেশ আলো ছড়িয়ে গেল জায়গাটায়। তিনি সেই আলোয় দেখলেন সেই গাছের নিচে এক এক করে পাথর দিয়ে সাজিয়ে একটি বেদির মতো করা আছে, আর সেই বেদির আশেপাশে কিছু মাটির সরা বা মালসা পড়ে রয়েছে। রাজা এই জায়গাটা দেখে একটু আশ্চর্য হলেন। রাজা বুদ্ধি করে তার ঘোড়াটাকে দড়ি দিয়ে সেই গাছের সাথে আলগাভাবে বেঁধে দিলেন, খুব বেশি শক্ত করে বাঁধেন নাই। এরপরে তিনি লণ্ঠনটি নিভিয়ে দিয়ে সেই গাছে ওঠার চেষ্টা শুরু করলেন। রাজা তার ঘোড়ার পিঠের উপর দাঁড়িয়ে গেলেন এবং এক লাফ দিয়ে সেই গাছের একটা মোটা ডালের সাথে ঝুলে পড়লেন। অনেক চেষ্টা করে তিনি গাছের একটা মোটা ডালের উপর চড়ে বসলেন এবং তার পিঠটা গাছের মোটা অংশের সাথে হেলান দিয়ে ঠেকিয়ে মোটামুটি আরাম করে বসার চেষ্টা করলেন। কারণ হচ্ছে, উনি যদি বন্দুক থেকে গুলি করেন তখন পেছন দিকে একটা বেশ জোরালো ধাক্কা লাগে। পেছনে যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে কিন্তু উনি গাছ থেকে পড়ে যেতে পারেন। এই জন্যই মূলত ওনার পিঠটা হেলান দিতে উনি বেশ মোটা আকারের শক্ত একটা জায়গা বের করে নিয়েছেন। এইভাবে অনেকক্ষণ উনি বসে আছেন। চোখে হালকা তন্দ্রা ভাবও লেগে এসেছে। হঠাৎ দূর থেকে ধূপ 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 শব্দ ভেসে এলো তার কানে। ক্ষণিকের মধ্যে রাজার চোখ থেকে ঘুম যেন উড়ে গেল। তিনি কাঁধ থেকে দোনালা রাইফেলটা নামিয়ে একদম রেডি হয়ে চুপচাপ বসে রইলেন। রাজা গাছের উপর থেকে চাঁদের আলোয় একেবারে পরিষ্কার দেখতে পেলেন কিছু যেন দূর থেকে জঙ্গলের গাছপালা ভেঙে ভেদ করে ছুটে আসছে তার দিকে। রাজা ততক্ষণে বুঝে গিয়েছেন সেই বিশাল মায়াবী কালো বাঘ ভারী কদম ফেলে গাছপালা ভেঙে প্রচন্ড আক্রোশে ছুটে আসছে তার দিকে। অন্যদিকে রাজার ঘোড়াটি ভয়ে চিৎকার করতে করতে প্রচন্ড লাফালাফি শুরু করে দিয়েছে। রাজা উপর থেকে ঘোড়ার সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ঘোড়া কোনো কথাই শোনে না। রাজা পড়লেন মহাবিপদে। তিনি ঘোড়াকে শান্ত করবেন না বাঘের উপর নজর রাখবেন, কিছুই বুঝতে পারছেন না। এমন সময় সেই ঘোড়াটি সামনের পা দুটো উঁচু করে এক দৌড় দিল জঙ্গলের ভেতরে। আলতো বাঁধনটা ঘোড়াটি লাফালাফি করে খুলেই ফেলেছিল। রাজা সেই দিকে আর অতটা মনোযোগ দিলেন না। হঠাৎ সেই বিশাল কালো বাঘটি গাছপালা ভেদ করে ফাঁকা জায়গাটিতে চলে এলো এবং সেই গাছটাকে চারদিক থেকে গোল করে প্রদক্ষিণ করতে থাকলো। মাথাটা উঁচু করে রাজাকে দেখছে কিন্তু সে, আর চারদিকে প্রদক্ষিণ করছে। রাজা শক্ত করে তার রাইফেলটি ধরে সেই বাঘের দিকে তাক করে বসে আছেন, মানে তিনি একেবারে প্রস্তুত যে কোনো সময় গুলি চালিয়ে দেবেন। ঠিক এমন সময় তিনি দেখলেন সেই বাঘটি
তার থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়ে গেল এবং ধীরে ধীরে তার চেহারা পরিবর্তন করতে শুরু করলো। রাজা আশ্চর্য হয়ে দেখলেন এই বাঘটি একটা মানুষের মতো অবয়বে পরিণত হলো, যার উচ্চতা বেশ লম্বা, গাঢ় কৃষ্ণবর্ণের, মুখমণ্ডল লম্বা লম্বা দাড়ি চুলে ভরা, উচ্চতা 16 থেকে 20 ফুটের মতো হতে পারে আনুমানিক। মাথার দুপাশে কান দুটো আছে ঠিকই, তবে সেটা বিড়ালের কানের মতো লম্বা। ওই অভাবটা কোনো পশুর ছাল বা চামড়া জাতীয় কোনো জিনিসে তৈরি করা একটা কিছু পড়ে আছে, আর লম্বা লম্বা তীক্ষ্ণ নখ বিশিষ্ট এক হাতে বর্ষা জাতীয় একটি অস্ত্র নিয়ে জ্বলন্ত চোখ দিয়ে এক দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে আছে। রাজা দেব যতই সাহসী হন না কেন, এই অদ্ভুত দৃশ্যটি দেখে উনি বেশ ভয় পেতে শুরু করে দিয়েছেন। তার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, কারণ কোনো ভয়ঙ্কর একটি বাঘকে এইরকম একটি অবয়বে আসতে দেখলে কার না ভয় লাগবে, কারণ এটি তো কোনো বাঘ নয়। রাজা জানতেন যে উনি সাধারণ কোনো বাঘ যাদের উপর গুলি কাজ করে এমন কোনো জিনিসকে মারতে পারবেন, কিন্তু এইটাকে উনি কিভাবে মারবেন এটা ওনার বোধগম্য হচ্ছিল না। হঠাৎ করে সেই অবয়বটি কথা বলে উঠল। অবয়বটি বলল, হ্যাঁ রে রাজা, বলেছিলাম না আমি তোকে তোর কপালে মরণ আছে। আমি ইচ্ছা করেই তোকে এই জায়গাটাতে নিয়ে এসেছি, এটা আমার জায়গা। আর এই যে গাছটার উপর তুই উঠেছিস, এই গাছের নিচেই এখন তোকে পুঁতে রাখবো। তোর কথা কেউ জানতে পারবে না, তোর প্রজারাও কখনো জানতে পারবে না তুই কোথায় হারিয়ে গিয়েছিস। আর তুই যে সেপাইগুলো নিয়ে এসেছিলি ওদেরকেও তো আমি শেষ করে দিয়েছি, ওদেরকেও আর কেউ কখনোই খুঁজে পাবে না। এই বলেই সেই অবয়বটি গাছের দিকে এগিয়ে যেতে শুরু করে। রাজার সাথে সাথে রাইফেলটা দিয়ে গুলি চালিয়ে দিলেন। প্রচন্ড শব্দ করে আগুনের ফুলকি ছড়িয়ে গুলি ছুটে গেল, কিন্তু সেই গুলি যেন ছুতেই পারল না সেই অবয়বকে। রাজা দ্বিতীয়বারও গুলি করলেন, কিন্তু এবারও সেই গুলি ছুতে পারল না সেই অবয়বকে। হঠাৎ করে ওই অবয়বটি হাতটা লম্বা করে দিয়ে এক হাত দিয়ে রাজাকে আঘাত করলো। রাজা গাছ থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়লেন। প্রচন্ড ব্যথা পেলেন কোমরে, মেরুদণ্ডে, হাতে, পায়ে। হাত থেকে বন্দুকটা অন্যদিকে পড়ে গেছে। রাজা অসহ্য যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। ঠিক এই সময় ওই অবয়বটা লম্বা হাত দিয়ে রাজার পোশাক ধরে শূন্যে তুলে ফেলে এবং মুখটা সামনে এনে বলে, রাজা, আজকের পরে তোকে কেউ খুঁজে পাবে না। যেমনটা অন্যদের বেলায় হয়েছে তোর বেলায়ও এটাই হবে। এই বলে আবার তাকে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। রাজা পড়ে গিয়ে ব্যথায় কাতরাতে থাকে। তিনি বুঝতে পারেন যে এই ভয়ঙ্কর অপশক্তি থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। গায়ের জোরে উনি কখনো এর সাথে পেরে উঠবেন না। উনি দেখলেন ওর হাতে একটা বর্শা ছিল, বা অন্য হাতে এখনো আছে। তাহলে ধারালো অস্ত্র ওর উপর কাজ হলেও হতে পারে, যেহেতু বন্দুকের গুলি তার উপর কাজ করছে না। রাজা কোনো রকমে উঠে জঙ্গলে পালাতে শুরু করলেন। রাজার আসলে ওইটার সাথে মোকাবেলা করার মতো সাহস ওই সময় ছিল না। রাজা শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। এভাবে তিনি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে পেছন থেকে সেই ধূপ 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 শব্দটি শুনতে পেলেন। রাজা বুঝে গেলেন ওই অবয়বটি আবার দৈত্যাকার বাঘের রূপ নিয়ে তার পেছনেই ছুটে আসছে। তিনি আরো জোরে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। হঠাৎ সেই বিশাল কালো বাঘটি এক লাফ দিয়ে রাজার ঠিক সামনে এসে দাঁড়ালো। এক থাবা দিয়ে রাজাকে ছিটকে দূরে ফেলে দিল। এইবার রাজা অনুভব করলেন যে তার শরীরে আর পালানোর মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। তিনি তার সব শক্তি হারিয়ে ফেলেছেন। অন্যদিকে সেই ভয়ঙ্কর বাঘটি তার দিকে তাকিয়ে রাগে ঘর 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 শব্দ করছে।
হঠাৎ সেই বাঘটি জোরে গর্জন করে এক লাফ দিল রাজার দিকে। রাজার কোমরে একটি তরবারি ছিল। এক মুহূর্ত দেরি না করে তিনি সেই তরবারি বের করে উঁচু করে ধরলেন বুকের উপর। কালো বাঘটি উড়ে এসে লাফ দিয়ে পড়ল রাজার শরীরের উপরে। আর সেই সময় রাজার হাতে থাকা তরবারি বাঘের চোয়ালের নিচে ভেদ করে মাথা পর্যন্ত গিয়ে বিঁধে গেল। সাথে সাথে গল গল করে রক্ত বেরিয়ে রাজার পুরো শরীর ভিজে গেল। তিনি বুঝলেন যে সেই মায়াবী কালো বাঘের মৃত্যু হয়েছে। রাজা কোনো রকমে নিজেকে টেনে সেই বাঘের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বের হলেন। এরপর অবশ্য নিজের জ্ঞান আর রাখতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে যান। উনি পুরো একদিন ওই স্থানে অচেতন অবস্থায় পড়েছিলেন। একদিন কেটে যাওয়ার পরে যখন ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, তখন গ্রামবাসীরা খুবই দুশ্চিন্তা করতে থাকে। এদিকে সুপল যে ছেলেটি, সেও খুব ভয় পেতে থাকে। কারণ হচ্ছে যে তিনি রাজাকে এখানে নিয়ে এসেছেন, তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে ওই গ্রামবাসী টুকটাক ধারণা রাখলেও সুপল তো খুব ভালো ধারণা রাখে। ইংরেজ সরকারের রোশানলে পড়তে হতে পারে সুপলকে। গ্রামবাসীদের একটি দল পরের দিন রাজাকে খুঁজতে বের হয়। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে তারা ওনাকে অচেতন অবস্থায় সেই জায়গায় খুঁজে পায়। যখন ওনার জ্ঞান ফিরে আসে, উনি সেই গ্রামেরই একটা কুঁড়ে ঘরে নিজেকে দেখতে পান। পাশে বসে আছে কিছু মানুষ এবং সেই সুপল ছেলেটি। রাজা সুপলকে দেখে একটু মুচকি হাসি দিয়ে বলেন, তোমরা এখন বিপদমুক্ত। রাজার কথায় সেখানে উপস্থিত সব মানুষ যেন কান্নায় ভেঙে পড়ে। ওই রাতের ঘটনার পরে রাজা আহত অবস্থায় সেই গ্রামেরই বেশ কিছু কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন। সপ্তাহখানেক ওনাকে চিকিৎসা নিতে হয়েছিল। পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর রাজা পুরো ঘটনা গ্রামবাসীদের শুনিয়েছিলেন। একদিন রাজা চিকিৎসারত অবস্থায় সেই কুঁড়ে ঘরে শুয়েছিলেন। হঠাৎ সুপল সেই ঘরে প্রবেশ করল। সে রাজাকে একান্ত কিছু কথা বলেছিল। সুপল বলেছিল, হুজুর, আপনার কাছে গ্রামবাসীরা একটা কথা গোপন করেছিল। যদিও সেটা আমি আগে জানতাম না, পরে জানতে পেরেছি। আপনি আমাদের এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, তাই আমার মনে হলো আপনাকে এই বিষয়টি বলা দরকার। বহু বছর ধরে আমাদের গ্রামে একটি নির্দিষ্ট সময়ে একটা পূজা হয়ে থাকে। জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গায় শতবর্ষী পুরনো একটি গাছ আছে। সেই গাছের নিচেই কিছু পাথর দিয়ে তৈরি করা একটি বেদি আছে। সেই বেদির কাছে গ্রামবাসীরা গিয়ে পূজা করে, বিভিন্ন ভোগ দেয়। এছাড়াও প্রত্যেকটা পরিবার থেকে একটি করে ছাগল নিয়ে যাওয়া হয়। সেই ছাগলের রক্তের সাথে, মূলত সেই ছাগলগুলো ওখানে বলি দেওয়া হয়, তো বলির রক্তের সাথে প্রত্যেক পরিবারের একজন সদস্যের শরীর থেকে এক ফোঁটা রক্ত মিশিয়ে সেখানে ভোগ দেওয়া হয়। গ্রামবাসীরা মূলত ভয়ে কাজটি করে থাকে, কারণ তারা বিশ্বাস করে যে এখানে ভয়ঙ্কর এক অপশক্তি বাস করে। আর এই অপশক্তিকে খুশি করতে না পারলে এই অপশক্তি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে। মূলত এই কারণেই এই কাজটি তারা করত বাধ্য হয়ে। বহু বছর ধরেই এটা চলে আসছে। এই বাঘের হানার কয়েকদিন আগেও গ্রামের মানুষরা ভোগ দিয়ে এসেছিল। ওই দিন একটা ঘটনা ঘটে, যেটা পরে জানতে পারা গিয়েছিল। এখানে ভোগ দেওয়ার পর গ্রামের মানুষরা পেছনে না তাকিয়ে সবাই যে যার মতো নিজের বাড়িতে ফেরত আসে। কিন্তু এখানকার একটি ছেলে বাড়িতে না গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকে। সবাইকে চলে যেতে দেখলে সেই ছেলেটি ওই জায়গায় যায় এবং ভোগের সামগ্রীর মধ্যে থেকে একটি ফল চুরি করে সে খেয়ে ফেলে। এরপর সে নিজের বাড়িতে চলে যায়। ওই রাত্রে গ্রামের প্রতিটি মানুষ একজন করে একটি স্বপ্ন দেখে, বিশেষ করে প্রত্যেকটা বাড়ির একজন করে। সেই ভয়ঙ্কর অপশক্তি স্বপ্নে এসে নাকি বলে, তোদের কত বড় সাহস, আমার খাবার চুরি করে খাস, তৈরি থাক, এর শাস্তি তোরা পাবি। এরপর গ্রামের একাধিক মানুষেরা সেই স্বপ্নের কথা নিজেদের মধ্যে আলোচনা করে এবং এই চুরির ব্যাপারটা নিয়ে তদন্ত করে। তখন সেই ছেলেটিকে তারা কোনোভাবে খুঁজে বের করে এবং অনেক ভৎসনা করে। হঠাৎ ওই রাত্রেই সেই ছেলেটি ফল চুরি করে খেয়েছিল, সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ব্যাস, তারপর থেকে শুরু হয় মানুষ নিখোঁজের খেলা। গ্রামের মানুষের বিশ্বাস সেই অপশক্তি নাকি বিশাল দৈত্যাকার কালো বাঘ হয়ে মানুষদেরকে নিয়ে খেয়ে ফেলত। তাই কোনোদিন তাদের লাশও খুঁজে পাওয়া যেত না। এরপর সব ঘটনা তো আপনি নিজেই দেখেছেন। গ্রামের মানুষেরা মনে করে যে
সেই অপশক্তি তার পার্থিব রূপে অর্থাৎ বাঘের রূপে ছিল। সে সময় আপনি তার উপর আঘাত করেছেন, তাই তার মৃত্যু হয়েছে। আমরা যেদিন আপনাকে সেই জায়গায় খুঁজে পেয়েছিলাম, আপনার থেকে কিছুটা দূরে অনেকগুলো মরা কাক পড়ে থাকতে দেখেছিলাম। আশ্চর্যের বিষয় হলো, সাধারণত কোনো একটি অপশক্তির মৃত্যু হলে সেখানে ময়মুরব্বীর মুখ থেকে শোনা যায় একটা কালো কাক, বা যে কয়েকটা অপশক্তির মৃত্যু হয় সে কয়েকটি কালো কাক পড়ে থাকে। কিন্তু আপনি তো একটাকে আঘাত করেছিলেন, একটাকে মেরে ফেলেছিলেন। এখানে অনেকগুলো কালো কাক মরে পড়ে থাকতে দেখা যায়। সেগুলোকে আমরা ওখানেই কবর দিয়ে দিই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখান থেকে অনেক দূরবর্তী এলাকা ঘুরেও আপনি কোনো কাক দেখতে পাবেন না, আর বাঘের শরীরেরও আমরা কোনো দেখা পাই নাই। এভাবেই সুপল পুরো ঘটনাটা রাজা দেবকে খুলে বলেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর রাজা তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সুপলকে সাথে করে আবার তার বাংলোতে ফেরত এসেছিলেন। এতটুকুই বর্ণনা পাওয়া গিয়েছে রাজা দেবের লেখা ডায়েরিতে।